তো থানচি থেকে আমাদের যাত্রা আবার শুরু। 10 জনের টিম, আমরা 10 জন 2টা নৌকা নিলাম, 5 জন 5 জন করে, 5 জনের বেশি নৌকাতে বসা যায় না। তো আমাদের যাত্রা শুরু হলো নাফ নদী দিয়ে। আমরা রিমাক্রি পৌঁছাতে অনেক রাত হয়ে গেল, মানে সম্ভবত 10টার মতো হবে। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, আমি পাওয়ার ব্যাংক নেই নাই, তো আরেকটা ছোট লাইট নিয়ে গেছিলাম, সেই লাইটেরও মোটামুটি চার্জ শেষ পর্যায়ে ছিল। যাই হোক, একটা খুবই মানে বিদঘুটে অন্ধকার রাত এবং সম্পূর্ণ অপরিচিত একটা রাস্তা রাতের জন্য, কারণ রাতের বেলা এই রাস্তা দিয়ে এর আগে আমার কিংবা আমার বন্ধু শরীফের কারোরই যাওয়া হয় নাই। আর ওরা যেহেতু এই রাস্তা দিয়ে অনেকবার গেছে, ওরা বেশ এক্সপার্ট ছিল এবং ওরা অনেক ফোর্সলি হাঁটতেছিল। আমরা রিমাক্রি পৌঁছানোর পরে কিছু খাওয়া দাওয়া করি আর দেরি না করি সঙ্গে সঙ্গে সেখান থেকে রওনা করি। আরেকটা ব্যাপার এখানে বলে রাখা ভালো, আমাদের রাতে পৌঁছাইতে দেরি হয়েছে এই জন্য, কারণ তখন নদীতে পানি একটু কম ছিল, যে জন্য রাতের বেলায় খুব ভালো দেখা যাচ্ছিল না, নৌকা প্রায় জায়গায় আটকে যাচ্ছিল এবং আমরা সেইখানে নৌকা ধাক্কা দিয়ে নৌকা সরাই, দেন আমরা সেখান থেকে আবার যাত্রা শুরু করি। রিমাক্রি থেকে নাফাকুম হয়ে একদম আমাদের যাত্রা বিরতি হওয়ার কথা ছিল নাফাকুমে আমরা রাত্রি যাপন করব, কিন্তু পথে আমরা এত ফোর্স করে হাঁটতেছিলাম যে একবার ভাবছিলাম যে আমরা থুইসাপাড়া পর্যন্ত চলে যাব, বাট আমরা হাঁটতে রাত অনেক গভীর হয়ে যায় এবং যতই রাত গভীর হতে থাকে ততটাই আতঙ্ক বাড়তে থাকে। তো ফাইনালি আমরা থুইসাপাড়া পর্যন্ত আর যেতে পারি নাই, আমরা রাতে আমিয়াখুমে স্টে করছি, সেখানে রাতে খাবার দাবার খাওয়ার পর আমরা শুয়ে পড়ি রাতের সৌন্দর্যটা উপভোগ করে আমিয়াখুম ঝর্ণার। দেন সকালে উঠে আবার আমরা যাত্রা শুরু করি থুইসাপাড়ার দিকে। তো থুইসাপাড়ার দিকে যখন আমরা যাত্রা শুরু করি, তো তখন আমরা বেশ অনেকটা দুর্বল হয়ে গেছি ইতিমধ্যে, কারণ আমরা এর আগের দিন সারা রাত সজাগ ছিলাম, সারা দিন জার্নি করছি, আবার রাতের প্রায় 12টা পর্যন্ত আমরা টানা হাঁটছি। তো এই সব কিছু করে বেশ ক্লান্তই ছিলাম, যে জন্য পরদিন সকালে যখন থুইসাপাড়ার দিকে যাচ্ছিলাম তখন আবার প্রচণ্ড রকম রোদ উঠে। সেই রোদ্রে আমাদের সাথে যে বাকি 2 জন জয়েন করছিল ঢাকা থেকে, 2টা ছেলে, তাদের একজন বেশ অসুস্থ হয়ে যায়। তো তাদেরকে একটু সাপোর্ট করতে যে আমরা ওদের থেকে একটু পিছিয়ে পড়ি, বাট ওরা ডিটারমাইন্ড ছিল যে রাস্তায় যাই হোক না কেন ওরা ওদের গন্তব্যে পৌঁছাবে। তো তখন আমাদের কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগে যে আমাদের মধ্যে এত ভালো একটা সম্পর্ক, বাট আমাদের মধ্যে একজন একটু অসুস্থ হয়ে পড়ছে, বাট ওরা আসলে তাকে একেবারেই সেটা কেয়ার করতেছে না। এখন এই সময় যদি আমাদের মধ্যে কেউ আমরা গুরুতর অসুস্থ হয়ে যাই তখন ওরা আসলে কেয়ার করবে না, এরকমই মনে হচ্ছিল। ওরা আসলে খুবই বাস্তববাদী ছিল। যাই হোক, এটা ওদের জন্য দরকার ছিল, কারণ ওদের এই জার্নিটা, আমি দোষ দিচ্ছি না ওদেরকে, ওদের জার্নিটা কমপ্লিট করতে হবে, কারণ ওরা থুইসাপাড়া থেকে আমিয়াখুম হয়ে এই রোডে আর ফিরবে না, ফিরবে হচ্ছে সেদিক দিয়ে পদ্মঝির নামে একটা জায়গা আছে, পদ্মঝিরি হয়ে বের হয়ে যাবে। যাই হোক, আমি আর আমার শরীফ 2 জন বন্ধু মিলে একটু কথোপকথন করলাম যে শরীফ দেখো এই অবস্থা, যে ওরা এই ছেলেটা অসুস্থ বোধ করতেছে, ওরা কিন্তু একদম কেয়ার করতেছে না। তো আল্লাহ না করুক যদি সামনে যে আমি কিংবা তুমি অসুস্থ বোধ করি, তখন ওরা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যাবে। ওদের সাথে আমাদের অনেক ভালোই সম্পর্ক, ঠিক আছে, অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, বাট ওরা ওদের জার্নিটা কমপ্লিট করার জন্য
এখানে আরেকটা ব্যাপার বলে রাখা দরকার যে আমাদেরকে যে নৌকা নামায় দিয়ে গেছিল রিমাক্রিতে, সেই নৌকা আমাদেরকে আবার নিতে আসবে হচ্ছে পদ্মঝির থেকে। সো পদ্মঝিরিতে আমাদেরকে পৌঁছাতে হবে এবং নির্দিষ্ট টাইমেই পৌঁছাতে হবে, এই জন্যই ওরা হয়তো এরকম তাড়াহুড়া করতেছিল। তো আমরা সিদ্ধান্ত নিলাম থুইসাপাড়া পৌঁছার আগেই যে আমরা থুইসাপাড়া থেকে ওদের সাথে আর কন্টিনিউ করব না। আমি এখন এইবার আর যাচ্ছি না, যেহেতু আমাদের সাথে আমাদের নিজস্ব টিম নাই, তাই অন্য একটা টিমের সাথে এই রোডে যাওয়া। আর আমি এখন থেকে আবার যদি একই রোডে আমরা ফিরতাম তাহলে একটা ব্যাপার ছিল, যেহেতু আমি এখন থেকে একই রোডে ফিরবো না, পদ্মঝিরি হয়ে যাবে। তো পদ্মঝিরির রোডটা আরেকটু ক্রিটিক্যাল ছিল ওই সময়, একটু বেশ রিস্কি ছিল। তাই আরও আমাদের সাথে যে দুজন জয়েন করছে ঢাকা থেকে, ওরা আমাদের থেকে অনেক জুনিয়র, অনেক ছোট, ওদের কথা চিন্তা করে যে ওদের মধ্যে যদি কেউ গুরুতর অসুস্থ হয় তাহলে ওরা আমাদেরকে ছেড়ে গেল, আমরা তো ওদেরকে ছেড়ে যেতে পারবো না। আবার আমরা এখানে কাউকে তেমন চিনিও না, ইভেন ওই জায়গাটা আপনারা সবাই জানেন টোটালি আউট অফ নেটওয়ার্ক। সো এই আউট অফ নেটওয়ার্কে আমাদের এই চারজনের যদি কারো কোনো সমস্যা হয়, সেটা মানে সমাধান করার মতো আসলে আমাদের ওইরকম কোনো সুযোগ ছিল না। কিন্তু ওদের যে 6 জন ছিল তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় কিংবা কোনো গুরুতর সমস্যা হয় তাহলে ওরা কিন্তু ওদেরকে দেখতো। তাই আমি শরীফকে বললাম, শরীফ আমরা এইবারে জার্নিটা থুইসাপাড়াতেই কমপ্লিট করি, এখানেই শেষ করি, আমরা এখান থেকে ফিরে যাব। কিন্তু এটা যেহেতু ওদের সাথে আমরা একটা কমিটমেন্টে আসছি, ওরা আমাদেরকে যদি বলি যে আমরা এখান থেকে শেষ করব তাহলে ওরা আমাদেরকে যেতে দিবে না। তাই এই ব্যাপারটা ওদের কাছে আমরা হাইড রাখবো, আর পরবর্তীতে আমরা ফোন করে ওদেরকে সরি বলে দেব। এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল, কারণ এটা আসলে হয় না, আমরা কখনোই কারোর সাথে কোনো ধরনের কোনো কমিটমেন্ট করে এভাবে কমিটমেন্ট ছেড়ে চলে যায় নাই। কিন্তু এখানে যেহেতু সম্পূর্ণ আউট অফ নেটওয়ার্ক এবং লাইফ রিস্ক একটা ব্যাপার থাকে, তাই আমাদের এটা করতে আমরা বাধ্য ছিলাম। শরীফ আমার সাথে একমত হলো। আমরা ওই দুজনকে বললাম যে আমরা এরকম সিদ্ধান্ত নিচ্ছি, তোমরা কি বলো, কারণ তোমরা যেহেতু এতটা ফিটনেস পাচ্ছ না, সো তোমরা কি বলো। তখন ওরা বললো যে ভাইয়া আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ঠিক আছে, তো আমরা আপনাদের সাথে একমত আছি। তো বললাম ঠিক আছে, তাহলে ওরা থুইসাপাড়া থেকে যদি যখন দেবতা পাহাড়ের দিকে রওনা দিবে দেন আমরা বলবো যে ঠিক আছে আমরা এখানে রেস্ট করব, তোমরা যখন ওইখান থেকে ফিরে আসো তখন তোমাদের সাথে আমরা আবার মিট করব। এরকম একটা কথা বলে ওদের 6 জনকে আমরা ছেড়ে দেই, ওরা চলে যায়। ওরা চলে যাওয়ার পর আমরা থুইসাপাড়া থেকে আবার ব্যাক করি।